প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রামিলের প্রথম সৃজনশীলটা। তোমরা স্ক্রিনে যে চার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এসএস নিয়ে রাখবা, কারণ আমি যে রামিল অধ্যায়টা করাচ্ছি এই রামিলের অধ্যায়ে যত ধরনের গুরুত্বপূর্ণ টপিক আছে সব হচ্ছে আমি এখানে খুব সহজভাবে তুলে রাখছি। আর এই চার্টটা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে রামিল কিন্তু একেবারে কি হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। তো ফার্স্ট হচ্ছে এই চার্টটা ভালো করে একটু দেখো, পড়ো, শিখো, দেন হচ্ছে রামিলের অঙ্কগুলা করো। তো ফার্স্ট সৃজনশীলে কি দেওয়া আছে আমরা একটু দেখি। শিহাব এন্ড ব্রাদার্সের 2017 সালের ডিসেম্বর মাসের উদ্বৃত্তিগুলো ছিল নিম্নরূপ। এখানে উদ্দীপকে একটা রেয়ামিল আছে, যেটা হচ্ছে আমরা কি করব, উদ্বৃত্তগুলো নিরূপণ করব। এই ক নম্বর প্রশ্ন বলছে কি, শিহাব এন্ড ব্রাদার্সের রেয়ামিলের যে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো। চার্টে যাবো। এবার চার্টে হচ্ছে দেখো যে আমি কোন কোন দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, আমি এখানে সুন্দরভাবে কি হচ্ছে কি লিখে রাখছি। তো এগুলো তোমরা মুখস্থ করে রাখবে, এগুলো মুখস্থ, এগুলো যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে হচ্ছে তোমরা এই ক নাম্বার প্রশ্নটা, বেশিরভাগ হচ্ছে তোমাদের এই ক নাম্বার প্রশ্নটাই আসে যে কি রামিলের যে দফাগুলো অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয় করতে। তো এগুলো যদি মুখস্থ করে রাখতো ক্লাস 9-10 এর জন্য এগুলো আর কোনো কিছু নেই, এগুলোর বাইরে কোনো আর আসবে না, মানে এগুলা তোমরা হচ্ছে ক্লাস 9-10 এর জন্য এতটুকুই এনাফ। এবার হচ্ছে আমরা ফার্স্টে যেহেতু বলছে যে সব দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখো আমি হেডলাইন করছি এটা, আর তোমরা করবা হচ্ছে কি বিবরণ টাকা টাকা, এখানে কোনো তারিখ থাকে না। তোমরা চাইলে এখানে একটা হচ্ছে কি ক্রমিক নন দিতে পারো। তো কোন কোন দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তোমরা একটু চার্টে খেয়াল করো, যে আমি এখান থেকে বলতেছি, খেয়াল করো এখানে একটা হাতে নগদ আছে। দেখো হাতে নগদ দেওয়া আছে 1-1, মানে বছরের শুরু। আমি এখানে লিখে দিচ্ছি যদি তারিখ 1-1 থাকে তাহলে হচ্ছে কি প্রারম্ভিক, আর তারিখ যদি 31-12 থাকে তাহলে হবে কি সমাপনী। তাহলে যেহেতু এখানে 1-1 আছে হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ কিন্তু রেওয়ামিলে আসে না। এরপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কি আসে না, রেওয়ামিল আসে না। দেখো আরেকটা কথা, যদি রেওয়ামিলের সমন্বিত ক্রয় থাকে, আমি আবার বলতেছি, রেওয়ামিলের যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে কিন্তু সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসবে, তখন কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। তাইলে এখানে যেহেতু ক্রয় আছে, সমন্বিত ক্রয় নাই, তাহলে এখানে সমন্বিত মজুদ পণ্যটা আসবে না, আর প্রারম্ভিক মজুদ পণ্যটা আসবে। এরপর হচ্ছে আমরা এই দ্বিতীয় পার্ট এটাতে যাই, এখানে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য আছে, সমমানী ব্যাংক জমা আছে, এই দুইটা কিন্তু রেওয়ামিলে আসবে। তাইলে প্রথমে আমরা লিখবো কি হাতে নগদ। এটা হাতে নগদ হচ্ছে আমাদের 1-1-2017। এটা প্রারম্ভিক, আমি আবার বলতেছি 1-1 থাকে, মানে বছর শুরু হলে কিন্তু প্রারম্ভিক, আর প্রারম্ভিক হাতে নগদ কিন্তু রেওয়ামিলে আসে না। এই 15,000 টাকা আমরা ফার্স্ট কলামে লিখবো। এরপর আর আসবে না কোনটা, সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য হচ্ছে রেওয়ামিলে আসে না, তাহলে এটা কত হাজার, 12,000 টাকা। এখানে 15 আর 12,000 যোগ করলে আমরা পাই হচ্ছে 27,000 টাকা। যেটা নিয়ে দিবা, এতটুকু কাজ। এটা করতে পারলে হচ্ছে তোমাদের 2 নাম্বার। তো এবার হচ্ছে আমরা ক নাম্বার সমাধানে যাই। এবার ক নাম্বার প্রশ্নে খেয়াল করো, হচ্ছে উপযুক্ত কতিয়ান উদ্বৃত্ত দ্বারা শিহাব এন্ড ব্রাদার্সের একটি রেওয়ামিল তৈরি করতে বলছে। দেখো আমি রেওয়ামিল হচ্ছে আগে থেকে একটা গড় তৈরি করে রাখছি, ক্রমিক নন হিসাবে শিরোনাম, কতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা কিন্তু রেওয়ামিলের ঘরের নাম, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে কি তোমার, ক্রমিক নন হিসাবে শিরোনাম, কতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার দেখো এই তোমাদের এই রেওয়ামিলের হচ্ছে উদ্বৃত্ত বা জের নির্ণয়ের জন্য হচ্ছে আমি তোমাদের নোট করে দিছি। এই নোটটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিছি কি, সব বৃদ্ধি পেলে ডেবিট, আদম বৃদ্ধি পেলে ক্রেডিট। এই দুইটা নিয়ম যদি তোমরা জানো তাহলে হচ্ছে এই রেওয়ামিলের উদ্বৃত্তগুলো খুব সহজে নির্ণয় করতে পারবা। দেখো আমি কিন্তু এখানে আগে থেকে হিসাবগুলো লিখে রাখছি, যেহেতু অনেক সময় চলে যায় এই অঙ্কগুলো লিখতে লিখতে, সেজন্য হচ্ছে আমি আগে থেকে তোমার এই হিসাবগুলো লিখে রাখছি। এখানে কিন্তু আমি দুইটা জিনিস লিখি নাই, মানে কি যে দুইটা হচ্ছে ক নাম্বারে চলে আসছিল, কারণ এগুলো রেওয়ামিলে আসবে না, আমরা এগুলো এখানে লিখতে পারবো না। এটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার হাতে নগদ যেটা প্রারম্ভিক ছিল, আর একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আচ্ছা এবার রেওয়ামিলের আমরা হচ্ছে উদ্বৃত্তগুলো নির্ণয় করি। দেখো ফার্স্টে ক্রমিক নন 1 দিছি, মূলধন ছিল, মূলধন লিখছি। আচ্ছা মূলধন হচ্ছে কি, দেখো মূলধন হচ্ছে একটা হচ্ছে আমাদের জন্য কি মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব তোমার কি হবে, সব ডেবিট আদম ক্রেডিট, তাহলে এখানে মূলধন কিন্তু ক্রেডিট হবে। তাহলে এখানে আমরা কি দিব, এই 1,10,000 ক্রেডিট পাশে, 10,000 ক্রেডিট পাশে দিলাম। এবার আছে আমাদের হচ্ছে দেনাদার। দেনাদার দেখো আমাদের একটা হচ্ছে কি সম্পদ, তাহলে দেনাদার কিন্তু কোন পাশে বসবে, ডেবিট পাশে। এটা হচ্ছে আমরা 25,000 ডেবিট পাশে দিব। পাওনাদার, পাওনাদার আমাদের জন্য একটা কি দায়, দায় তাইলে কি হবে, দায় হবে ক্রেডিট, তাও কত হাজার, এই 15,000।
এখানে হচ্ছে আমরা 15,000 ক্রেডিট পাশে দিব। এবার দেখো উত্তোলন। আচ্ছা, উত্তোলন দেখো আমি এখানে তোমার নোট মানে ভিন্ন নিয়ম লিখে দিয়েছিলাম। উত্তোলন কিন্তু সবসময় ডেবিট হবে। উত্তোলন কিন্তু কি হবে, সবসময় ডেবিট। তাহলে এখানে আমরা উত্তোলন কি লিখে দিব, ডেবিট পাশে লিখে দিব। উত্তোলনের টাকা হচ্ছে 10,000 টাকা, 10,000। এবার ক্রয়, ক্রয় হচ্ছে একটা ব্যয়, সবাই জানো। তাহলে ক্রয় হচ্ছে কি ডেবিট, ব্যয় কিন্তু সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে এখানে আমরা ক্রয়ের টাকা দিব 30,000 ডেবিট পাশে। বিক্রয় করলে আয় হয়, বিক্রয় হবে কি ক্রেডিট। তাহলে বিক্রয়ের টাকা হচ্ছে 45,000 টাকা, ক্রেডিট পাশে দিলাম। আমি দেখো ওই যে বিক্রয় সোজা করে লিখছি। এবার দেখো বিনিয়োগের সুদ। তুমি বিনিয়োগ করছো, বিনিয়োগ করে মানে তোমাকে লাভ বা সুদ দিচ্ছে, তো এই সুদ দিলে তোমার কি হচ্ছে, আয় হচ্ছে। তাহলে আয় হবে কি ক্রেডিট। বিনিয়োগের সুদের টাকা দেওয়া আছে 3,000 টাকা, এটা হচ্ছে তোমার ক্রেডিট পাশে। এবার বীমা সেলামি, দেখো বীমা সেলামি কিন্তু ডেবিট। বীমা সেলামি আমাদের জন্য একটা ব্যয়, মানে আমাদের নির্দিষ্ট সময় পর আমাদের এই বীমাটা দেওয়া লাগে। আরেকটা আছে হচ্ছে শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি হচ্ছে তোমাদের জন্য আয়, এটা ক্রেডিট হয়। আর বীমা সেলামি কিন্তু ডেবিট হয়। তাহলে বীমা সেলামি আমরা দিব এই 5,000 টাকা। এই আমাদের বীমা সেলামি যেহেতু একটা খরচ, 5,000 টাকা দিলাম। এরপর আমদানি শুল্ক, আমদানি করছো, তোমাকে শুল্ক দিতে হয়েছে সরকারকে, ঠিক আছে। তাহলে তোমার কি হয়েছে, ব্যয় হয়েছে, এটাও ডেবিট হবে, ব্যয় হলে ডেবিট। তাইলে আমরা এখানে 3,500 টাকা বসালাম। কমিশন প্রাপ্তি, প্রাপ্তি বলে দিচ্ছে, প্রাপ্তি মানে আয়, আয় হলে কি হবে ক্রেডিট হবে। তাহলে কমিশন প্রাপ্তি হচ্ছে তোমাদের 2,000 টাকা, ক্রেডিট পাশে। এরপর বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে ডেবিট। তাহলে বিনিয়োগে আমরা কত দিব, 30,000 টাকা। আমরা বিনিয়োগ করলে আমাদের কিন্তু টাকা যায় যে, তাহলে সেটা আমাদের জন্য একটা ব্যয়। তারপর দেখো আমাদের হচ্ছে ব্যাংক জমা সুদ। দেখো তুমি ব্যাংক জমা করছো, এখানে তোমাকে সুদ দিছে, তাহলে তোমার কি হয়েছে, আয় হয়েছে। আয় হলে তোমার কি হবে, ক্রেডিট হবে। ব্যাংক জমা সুদ দেওয়া আছে 500, তাহলে এটা আমরা ক্রেডিট পাশে লিখবো। আয় হলে কিন্তু ক্রেডিট। দেখো আমাদের এই পাশে জায়গা নেই, সেজন্য হচ্ছে আমি এই পাশে এটা তুলছি। তোমাদের খাতায় যদি এভাবে মনে করো এইগুলা এন্ট্রিগুলো তুলতে তোমাদের খাতায় শেষে চলে গেছে, মানে আর জায়গা নেই, সংকুলন হচ্ছে না, তোমরা ওপর পৃষ্ঠায় গিয়ে আবার এভাবে লিখবে না। ক্রমিক নন হিসাবে শিরোনাম এগুলো লিখার দরকার নাই, জাস্ট হচ্ছে তোমরা এইভাবে টানি দিবে আমার মতো। আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র হচ্ছে কি ডেবিট। তাহলে আসবাবপত্র টাকা আছে কত, 40,000 টাকা। দেন বিজ্ঞাপন একটা হচ্ছে ব্যয়, বিজ্ঞাপনের টাকা হচ্ছে 1,000 টাকা, এটাও ডেবিট হবে। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে তোমার 25,000 টাকা, এটাও একটা প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়। আর সমাপনী মজুত পণ্য হচ্ছে একটা চলতি সম্পদ। তাহলে এখানে সমাপনী ব্যাংক যত সমাপনী আছে, তাহলে এটা একটা হচ্ছে আমাদের 6,000 টাকা ডেবিট হবে, 6,000 টাকা। দেখো তাহলে এখানে আর কোনো এন্ট্রি না, আমরা সবগুলা কিন্তু বসাই দিছি। এবার হচ্ছে আমরা ডেবিট আর ক্রেডিট উভয় পাশ মিলছে কিনা দেখবো। যদি টাকা না মিলে তাইলে আমাদের না হয় অঙ্কে সমস্যা আছে, যদি আমরা আবার একটু দেখবো যদি না মিলে। যদি দেখতেছি সব ঠিক আছে, মিলতেছে না, তখন আমরা একটা অনিশ্চিত হিসাব নিয়ে আসবো, ঠিক আছে। আর আশা করি এই অঙ্কে কোনো অনিশ্চিত হিসাব আসবে না। আমরা তাইলে ফার্স্ট হচ্ছে দুইটা যোগ করে ফেলি, আমাদের ডেবিট আর ক্রেডিট দুইটা যোগ করব। দেখো তাইলে আমরা উভয় পাশ যোগ করলে পাচ্ছি হচ্ছে 1,75,500। তাহলে এখানে 1,75,500 এই পাশেও লিখে দিবা 1,75,500। দুই পাশ কিন্তু তোমাদের যোগ করা লাগবে, এক পাশ যোগ করে মিলাই দিলে হবে না, ঠিক আছে। তোমাদের কিন্তু ডেবিট পাশও মিলাইতে হবে, ক্রেডিট পাশও যোগ করে মিলাইতে হবে। তো আশা করি হচ্ছে তোমরা র্যামলে খুব ভালোভাবে বসছো। এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই। এবার গ নাম্বার কি বলছে খেয়াল করো, উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখো আমি হেডলাইন করছি মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয়, গড় হচ্ছে বিবরণ টাকা টাকা। দেখো তোমরা চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় যে অধ্যায়টা করছো অনেকটাই সিমিলার হচ্ছে রামিলা, তবে এখানে হচ্ছে তোমার ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্নতা থাকে। নিচে ইঙ্গিত দেওয়া আছে কি মুনাফা জাতীয় ব্যয় মানে যদি বের করতে হয় তাহলে তোমাকে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অন্যান্য পরোক্ষ খরচ কিন্তু কি করতে হবে, যোগ করতে হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় দেখো কোনগুলা, প্রারম্ভিক মজুত পণ্য, তারপর হচ্ছে নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, তারপর হচ্ছে কি বাদ সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। তো এই নিয়ম ফলো করে কিন্তু তোমাদের এই মুনাফা জাতীয় আয় আর ব্যয় নির্ণয় করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমি মুনাফা জাতীয় আয় হেডলাইন করছি। মুনাফা জাতীয় আয় এবার আমরা দেখি। দেখো যেগুলো হচ্ছে নিয়মিত এগুলো হচ্ছে মুনাফা জাতীয়, আর যেগুলো হচ্ছে অনিয়মিত এগুলো হচ্ছে কি মূলধন জাতীয়। তাহলে যেগুলা আমরা নিয়মিত গুলাই দেখবো। তাহলে এখানে দেখো একটা আছে হচ্ছে ফার্স্টে বিক্রয়। বিক্রয় কিন্তু আমরা সচরাচর প্রতিদিন করি, তাহলে বিক্রয় কিন্তু এখানে আসবে আয়ের মধ্যে। তাহলে আমরা এখানে বিক্রয় লিখি। বিক্রয়ের টাকাটা হচ্ছে তোমরা ফার্স্ট কলামে লিখবা। বিক্রয় আমাদের দেওয়া আছে 45,000 টাকা। ঠিক আছে 45,000 টাকা। এই 45,000 টাকা আমরা ফার্স্ট কলামে লিখলাম। এরপর হচ্ছে দেখো আমাদের হচ্ছে দেওয়া আছে
বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে কি একটা আয়। দেখো বিনিয়োগের সুদ মানে তোমাকে সুদ দিছে, বিনিয়োগের সুদ এটাও তোমার জন্য একটা কি আয়। তাহলে বিনিয়োগের সুদের টাকা হচ্ছে তোমার 3000 টাকা, ফার্স্ট কলামে লিখলাম। এরপর হচ্ছে দেখো কমিশন প্রাপ্তি। এই যে প্রাপ্তি, প্রাপ্তি হচ্ছে তোমার একটা কি আয়, তাহলে এখানে আমরা দিব কি কমিশন প্রাপ্তি, টাকাটা হচ্ছে 2000, এই 2000 লিখলাম। এরপর আর হ্যাঁ আছে ব্যাংক জমার সুদ, এখানে হচ্ছে ব্যাংক জমার সুদ আসবে, যেহেতু সুদ দিছে মানে সুদ হচ্ছে একটা আয় তোমার জন্য। আর এগুলো নিয়মিত, এগুলো হচ্ছে তোমরা মানে আমরা সচরাচর করি, কিছু একটা নির্দিষ্ট সময় পর পর এই সুদগুলা পাই, সেজন্য এগুলো আয় আসবে। এখানে হচ্ছে ব্যাংক জমার সুদ হচ্ছে 500 টাকা, আর কোনো আয় নাই, তাহলে এই 4টা যোগ করে আমরা হচ্ছে সেকেন্ড কলাম বসে দিব। 45-এর সাথে হচ্ছে 3000 যোগ করলে 48, 49, এখানে 50, 50 আর 5 হচ্ছে কত 50,500। তাহলে 50,500 লিখে ক্লোজ করে দিবা, যেহেতু আমাদের মুনাফা জাতীয় আয় পেয়ে গেছি। এবার হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বের করব। দেখো হচ্ছে আমি তোমাদের স্ক্রিনে একটা হচ্ছে চার্ট দিয়ে দিছি, এই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কোন এন্ট্রিগুলো আসে এগুলো ভালো করে দেখে নাও। এই অনুসারে হচ্ছে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো নির্ণয় করব। পাঁচটা আছে হচ্ছে কি প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য আমরা লিখে ফেলবো, প্রারম্ভিক মজুত। দেওয়া মিলে কিন্তু তোমরা যখনই মুনাফা জাতীয় আয় আর ব্যয় নির্ণয় করবা এই অনুসারে করতে হবে। আমি যে চার্টটা দিছি মানে বিক্রিত পণ্যের ব্যয় যা আছে সবগুলা কিন্তু এখানে আসতে হবে, এখানের মধ্যে যে এন্ট্রিগুলো কিন্তু এই রেওয়া মিলে আছে সবগুলো এখানে তোমাদের নিয়ে আসতে হবে, সবগুলো কিন্তু এই রেওয়া মিলে নিয়ে আসতে হবে। আর লাস্ট হচ্ছে কি তোমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিবা। তাহলে প্রারম্ভিক মজুত আমাদের ফার্স্টে লিখি কত 12,000 টাকাটা ফার্স্ট কলামে লিখি। এরপর আমাদের হচ্ছে আছে কি ক্রয়, ক্রয় হচ্ছে 30,000। দেখো ক্রয়ের সাথে কিন্তু যদি কোনো ক্রয় ফেরত বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু এগুলো বাদ যাবে, যেতে গেলে কোনো কিছু নাই তাহলে কোনো কিছু বাদ যাবে না। যেহেতু এখানে কোনো কিছু নাই তাহলে কিন্তু এগুলা বাদ যাবে না। এবার দেখো ক্রয়ের পরে আমাদের ব্যয় আসবে হচ্ছে আমদানি শুল্ক। আমরা আমদানি শুল্ক যেটা আছে, আমদানি শুল্ক না আমদানি শুল্ক বলা হয় যেটাকে, আমদানি আমদানি শুল্ক হচ্ছে 3,500, তাও ফার্স্ট কলামে। দেখো এগুলো হচ্ছে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এগুলো বের করতেছি। এরপর হচ্ছে এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আছে হচ্ছে বা লাস্ট সমানী মজুত পণ্য বাদ দিব। দেখো এখানে যেহেতু আমাদের অন্যান্য খরচও বলছে, অন্যান্য খরচের মধ্যে তোমার আছে হচ্ছে বীমা সেলামি দেওয়া আছে, একটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়া আছে। তাহলে বীমা সেলামিতে আমরা লিখি, একসাথে করে ফেলতে পারবো অথবা তোমরা আলাদা আলাদা এখানে বিক্রিত পণ্যের ব্যয় হেডলাইন করে করতে পারবা, ঠিক আছে। এরপর অন্যান্য খরচ দিয়ে করতে পারবা, আর একসাথে করলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে হচ্ছে বীমা সেলামি লিখি, বীমা সেলামি হচ্ছে 5,000 টাকা। দেন হচ্ছে আমাদের আসবে বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমাদের কত 1,000 টাকা। এবার লাস্ট আমরা সব থেকে সমানী মজুত পণ্য বাদ দিয়ে দিই। সমমানী মজুত পণ্য আছে কত 12,000, এই 12,000 টাকা আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা আমাদের এখানে কিন্তু প্রারম্ভিক মজুত 25,000 ছিল, আমি 12,000 লিখছিলাম, এখানে 25,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মজুত। এবার সবগুলা যোগ বিয়োগ করে হচ্ছে আমরা আয়টা বের করে ফেলি, ব্যয়টা বের করব। দেখো এবার আমরা এগুলো হচ্ছে যোগ বিয়োগ করে পাচ্ছি হচ্ছে 52,500, এখানে 52,500 লিখে জেডটা নিয়ে দাও। তাহলে আমরা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় আয় দুইটাই পাই গেছি।